একের পর এক সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয় হয়েছে। এতে কি সরকারের উদ্বিগ্ন হবার কোনো কারণ আছে? আর ক্ষমতাসীন জোটের অংশীদার জাতীয় পার্টি বা এখন কি করবে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারা কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া। ঢাকার বিয়াম অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অনুষ্ঠানে সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন করবেন শারমিনা আলম। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হচ্ছে, পরপর 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সরকারের যে পরাজয় হয়েছে, এটা কি এই ইঙ্গিত দিচ্ছে যে সরকারের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে? ধন্যবাদ আপনাকে। খুবই সম্প্রতি অর্থাৎ শনিবার যে নির্বাচন হয়ে গেল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে, সেখানেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ব্যাপক ভোটে তিনি পরাজিত হয়েছেন। শুরুটা করবেন শাহজাহান খান। সরকারের কি জনপ্রিয়তা ধস নেমেছে? আপনাকে ধন্যবাদ প্রশ্নকারী আমাদের এক বোন। রাজনীতিতেই নয়, শুধু জীবনের সর্বক্ষেত্রেই কিন্তু জয় পরাজয় আছে। এবং আমি যেটা মনে করি সেটা হলো, ইংরেজিতে একটা কথা আছে, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, সেটা হলো যে 4 জোট সরকারের সময় কিন্তু তখন 2টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। একটি ঢাকায়, একটা বিএনপির সময়, একটা পরবর্তী 4 জোট সময়। একটি হলো ঢাকায়, চট্টগ্রামে। তারা ক্ষমতায় থাকতে কিন্তু সেখানে নির্বাচনে বিজয় লাভ করেছিল আওয়ামী লীগ। তাই বলে কি আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছিল? না, বিএনপি ধ্বংস হয়েছিল কিনা? বা বিএনপি ধ্বংস হয়ে গিয়েছিল তা নয়। নির্বাচনে জয় পরাজয় থাকবে। মানুষের যে প্রত্যাশা, মানুষের ইচ্ছা, এর উপরে কিন্তু আমরা গণতন্ত্রের কথা বলি, তো এর উপরে জোর জুলুম করার কিছু নেই। এখন যেটা আওয়ামী লীগ সরকার 4 বছর আগে যখন ক্ষমতা এসেছিল ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছিল, এখন সেটার কি অবস্থা? এখন কি জনপ্রিয়তা কমে গেছে? সেটা আগামী নির্বাচনে সেটা প্রমাণিত হবে। এই নির্বাচনগুলো যে রেজাল্ট পাচ্ছেন তাতে কি মনে হয়? সরকার, আমি আগেই আপনাকে উদাহরণটা দিয়েছি, সেটা হলো যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন মোহাম্মদ হানিফ ঢাকা সিটি কর্পোরেশনে লক্ষাধিক ভোটে বিজয় লাভ করেছিল। 4 জোট সরকার যখন ক্ষমতায় ছিল তখন চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরী সে বহু ভোটে বিজয় লাভ করেছিল। তাই বলে কি বিএনপি ধ্বংস হয়ে গেছে? ধ্বংসের কথা বলা হচ্ছে না, জনপ্রিয়তা কমেছে কিনা। না, এটা প্রমাণ হবে যে জাতীয় নির্বাচনটা হলো মূল বিষয়। জাতীয় নির্বাচনে মানুষ কিন্তু জাতীয় বিষয়গুলোকে নিয়েই কিন্তু তখন ভাববে। স্থানীয় তো অনেক বিষয় থাকে। এখন তাহলে কি সরকার উদ্বিগ্ন নয়? সরকার কি উদ্বিগ্ন নয়? এটাতে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে? সরকার উদ্বিগ্ন বিষয়টা আমি মনে করি না, কারণ সরকার এগুলো নিয়ে নিশ্চয়ই তাকে ভাবতে হবে কোথায় তাদের ত্রুটি আছে, কোথায় ফেলিওর আছে, সেইগুলোকে আপনার সংশোধন করতে হবে। যদি সংশোধন করে জনগণের সামনে সেগুলোকে প্রকাশ করতে পারে, তাহলে নিশ্চয়ই সরকার আবার জনগণ, আওয়ামী লীগ বা মহাজোটকে তারা ক্ষমতা আনবে। ধন্যবাদ শাহজাহান খান আপনাকে। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে কিনা? উনি যে প্রশ্ন করেছেন যে একের পর এক সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থী হেরে যাচ্ছে। আমি বলবো না যে সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে। আমি যেটা বলতে চাই যে এটা অবশ্যই সরকারের জন্য একটা বড় আঘাত, কারণ 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার হেরে গিয়েছে। একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে একটি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচন, একটা হচ্ছে জাতীয় নির্বাচন। তো এই সিটি কর্পোরেশনের নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কিন্তু সরকারকে একটা বার্তা দিয়েছে। সেই বার্তাটা হচ্ছে যে আমরা তোমাদের কর্মকাণ্ডে কিছুটা হলেও বিরক্ত। তো সেই বিরক্তির প্রকাশটা তারা 5টা সিটি কর্পোরেশনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এখন সরকারকে সেই জায়গাটায় সংশোধন করতে হবে, কারণ আমাদের দেশে আমরা দেখেছি যে যারা ক্ষমতায় থাকেন, শাহজাহান খান সাহেব যেটা বলছিলেন যে বিএনপিও কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে গিয়েছিল। সেটা কেন হয়? আমাদের দেশে সাধারণত আমরা দেখি যেটা, যে যারা ক্ষমতায় থাকেন তাদের কিছু না কিছু কর্মকাণ্ডে জনগণ অসন্তুষ্ট থাকে, কারণ আমাদের মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। আওয়ামী লীগের ক্ষেত্রে কোন কর্মকাণ্ডগুলোতে মানুষ অসন্তুষ্ট হচ্ছে? যেমন স্পেসিফিক্যালি বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। যেমন হয়তোবা যেটা হয়েছে যে আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে, কিছু কিছু জায়গায় দুর্বলতাও ছিল আওয়ামী লীগের। তো একটি দুটি উদাহরণ, যেমন একটি দুটির উদাহরণ যদি বলেন, যে
যে আমি যেটা বলতে পারি যে আওয়ামী লীগের কাছে যে এক্সপেকটেশনটা ছিল মানুষের, যে এই যে 2/3 মেজরিটি পেয়ে পাশ করে আসার পরে আওয়ামী লীগ যে দিন বদলের রাজনীতির কথা বলেছিল, সেই দিন বদলের রাজনীতিটা কিন্তু আমরা দেখতে পাইনি। অথবা যেটা আমরা যে তবে দিন বদলের কাজ করার জন্য আওয়ামী লীগ সবচেয়ে যে বড় উদ্যোগটা নিয়েছিল সেটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ, সেটার অনেক ক্ষেত্রেই বাস্তবায়ন আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, মহকুমা পর্যায়ে, তবে সেটার প্রচারটাও খুব বেশি হয়নি। তার পাশাপাশি যে অন্যান্য ফ্যাক্টরগুলো ছিল সেই ফ্যাক্টরগুলোর কারণে আওয়ামী লীগ হয়তো সুবিধা করতে পারছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ তার যে সাকসেসগুলো, সেই সাকসেসগুলোকে মানুষের কাছে কিন্তু তুলে ধরতে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি দেখি দর্শকদের মতামত নিতে চাই। পেছনে আপনি হাত তুলেছেন, বা পাশে। ধন্যবাদ। অবশ্যই জনপ্রিয়তা ধস নেমেছে, বিশেষ করে 5টা সিটি কর্পোরেশন, বড় বড় সিটি কর্পোরেশন, এখানে পরাজয় সরকারের, অবশ্যই এটা বড় পরাজয়। কিন্তু আমি নোমান স্যারের কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই এই প্রসঙ্গে, যদি আপনি অনুমতি দেন। বলুন। যে বিএনপি 5টা সিটি কর্পোরেশনে জয়লাভ করেছে, ভালো কথা, ধরে নিলাম ওনারা আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবেন। ওনাদের অতীত ব্যর্থতা এবং অপকর্ম থেকে ওনারা কি শিক্ষা নিয়েছেন? ওনারা ক্ষমতায় আসলে আবারও কি আমরা আগের সেই অপকর্ম, হাওয়া ভবন, জঙ্গিবাদ, বাংলাবাই দেখতে পাবো, অসংখ্য নাকি ধন্যবাদ। সুন্দর কিছু দেখতে পাবো? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে সামনে। আসসালামু আলাইকুম। 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে 20 লাখ ভোটার, এই 20 লাখ ভোটার দিয়ে আগামী যে সাধারণ নির্বাচন হবে এটিকে বিবেচনা করলে হবে না। আওয়ামী লীগের যে 5টি নির্বাচনে হারছে, এতে ধর্মীয় রাজনীতিকে উস্কানি দেওয়া হয়েছে, বিভিন্ন অপব্যাখ্যা করা হয়েছে। কারণ হচ্ছে আমরা দেখছি 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে যারা মেয়র ছিল তারা প্রচুর কাজ করছে, এই প্রচুর কাজের পরেও তারা হেরে গেছে। যদিও আওয়ামী লীগের জন্য এটা একটা মেসেজ আগামী সাধারণ নির্বাচনের জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনে আপনি। আসলে 5টা সিটি নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে সেটা বড় কথা নয়। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে এবং কি স্বাধীনতার পক্ষে যে প্রশ্নটি ছিল সেখানে মন্তব্য করুন, ভিন্ন কোনো বিষয়ে নয়। সরকারের জনপ্রিয়তা কি ধস নেমেছে? কোনো মতেই সরকারের জনপ্রিয়তা ধস নামেনি, বরঞ্চ সরকার এখান থেকে আরো শক্তিশালী এবং এখান থেকে আরো মজবুতভাবে তাদের সংগঠনকে রেডি করবে। ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ আল নোমান আপনার কাছে একটি প্রশ্ন করেছিল যে উনি ধারণা করছেন যে হয়তো আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি বিএনপিও আগের মতো ব্যর্থতাগুলো নিয়ে সেগুলোই করবে, আগের কাজগুলোই কি আবার করবে? ধন্যবাদ। 5টি নির্বাচন দেখলাম সিটি কর্পোরেশনের। 5টি নির্বাচনে ব্যাপকভাবে আমি বলবো যে এটা স্থানীয় সরকারের কাঠামোর মধ্যে, স্থানীয় সরকারের কনসেপ্টে এটা না থেকে এটা জাতীয় পর্যায়ের নির্বাচনের প্রক্রিয়ায় চলে এসছে এবং এখানে রাজনীতি প্রধান হয়ে গেছে এবং এই রাজনীতি প্রধান এই নির্বাচনে সরকার পরাজিত হয়েছে, বিরোধী দল জয়যুক্ত হয়েছে এবং এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে সরকারের জনপ্রিয়তার ধস নেমেছে, এটা তো আপনি আর বলে বোঝাতে হচ্ছে না, এটা তো বৃক্ষের পরিচয় ফলের পরিচয়তে। জনগণের ভোটের মাধ্যমে জনগণ এটা প্রমাণ করে দিয়েছে যে যেমন গাজীপুরে নাকি সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগের অবস্থান ছিল, সেই গাজীপুরে লক্ষাধিক ভোটের বেশি ব্যবধানে তারা পরাজিত হয়েছে। তো কেন পরাজিত হয়েছে? পরাজিত হয়েছে যে যারা 2009 সালে বিপুলভাবে জয়যুক্ত হয়ে 2/3 সদস্য নিয়ে সরকার গঠন করেছে, তাদের এই যে পরিণতি, এই পরিণতি অরাজনৈতিকভাবে এটা বিশ্লেষণ করা যায় না। এখানে 4.5 বৎসরের তাদের যেগুলো ওপেন সবাই বুঝবে, জানে যে দুর্নীতি হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, অর্থ লুটপাট হয়েছে এবং পদ্মা সেতু করতে তারা ব্যর্থ হয়েছে দুর্নীতির কারণে, এগুলো মিলিয়েই এই রেজাল্ট। অর্থাৎ একটা সরকার হিসেবে আমি বলবো, একজন দর্শক বলছিলেন যে সরকার সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আমি আপনার কাছে আসছি যে সিটি কর্পোরেশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে যে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হলো 20 লাখ ভোটার,
জাতীয় নির্বাচনে ভোট দেবেন 8 কোটি ভোটার। এখন একজন দর্শক যেটি বলছেন যে 20 লাখ ভোটারের ভোট দিয়ে ঠিক বোঝা যাচ্ছে না সরকারের জনপ্রিয়তা ধস নেমেছে কিনা। এটা আসলে দর্শককে তো চ্যালেঞ্জ করা যায় না, বলা যায় দর্শকের কথার পরিপ্রেক্ষিতে। এই 5টি যে নির্বাচন হয়েছে এগুলো সিটিগুলো হচ্ছে বিভিন্ন বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান এরিয়া। এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু ভোটারদের আপনি হিসাব করলে চলবে না। এখানে কিন্তু সারা দেশের মানুষ এই রেজাল্টটা জানার জন্য যে উদ্বিগ্ন হয়েছিল, তারা যে জানতে চেয়েছে, তার কারণ তারা কনসার্ন হচ্ছে যে রাজনীতিতে যে 4.5 বছরের দুঃশাসনের বিরুদ্ধে এটা একটা প্রতিবাদ হিসাবে প্রটেস্ট ভোট মানুষ দিয়েছে। ধন্যবাদ আব্দুল্লাহ এবং নোমান। এটা সম্পৃক্ত হয়েছে সকলের মধ্যে। ধন্যবাদ। দেখি আমি দর্শকদের মতামত নিতে চাই। আবার তৃতীয় সারিতে আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল বাসেত, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার প্রশ্ন মাননীয়, আপনি মন্তব্যটি করুন যে সরকারের জনপ্রিয়তা ধস নেমেছে কিনা সেটি। অবশ্যই সরকারের জনপ্রিয়তা ধস নেমেছে। আমার মাননীয় মন্ত্রী জনাব শাহজাহান খানের কাছে প্রশ্ন, যে জনাব তোফায়েল আহমেদের বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে গাজীপুর সিটি কর্পোরেশন আওয়ামী লীগ সরকারের জন্য দ্বিতীয় দুর্গ। এই যে দ্বিতীয় দুর্গের পতন হলো, প্রথম দুর্গ আমরা মনে করি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর মাননীয় মন্ত্রীর এলাকা। তো পদ্মা সেতু না করার কারণে এবং পদ্মা সেতু দুর্নীতির কারণে যে পদ্মা সেতু আপনারা করতে পারলেন, এই জন্য কি প্রথম দুর্গের পতন হবে? ধন্যবাদ আপনাকে। তার পাশে তৃতীয় সারিতে, হ্যাঁ আপনি। এই 5টি সিটি কর্পোরেশনের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের গোটা জাতির জন্যই অ্যালার্মিং, এবং উভয় দল, যতগুলো আমাদের দল আছে, সবার এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে দেশের মানুষ বোকা নয়। দেশের মানুষ জানে, বোঝে, সব কিছুই বোঝে। এর জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিটা কাজের থাকা উচিত। এবং এই সিটি কর্পোরেশনের এই নির্বাচনের ফলাফলই এটা প্রমাণ করে দেয় যে কোনো কিছু করেই কেউ পার পেয়ে যাবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফারাহ কবির, মূল প্রশ্ন। আমার মনে হয় যে দেখেন, আমরা যদি সাদা চোখে বা আপাত দৃষ্টিতে একটা বিশ্লেষণ করি, অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু এখানে মূল বক্তব্য যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা ভোটার তারাও এখন আস্তে আস্তে সচেতন অনেক বেশি হয়ে গেছেন, এবং একটি ক্যান্ডিডেটের পারফরমেন্স বা তার যে পার্টিকে তিনি রিপ্রেজেন্ট করেন তার পারফরমেন্সের একটা সম্পর্ক আছে, এবং সেই পারফরমেন্স ভিত্তিক কিছু ওনারা বিচার করেছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ঢালাওভাবে আমরা বোধহয় বলতে পারবো না। এবং স্থানীয় সরকারের যে নির্বাচন, তার থেকে হয়তো কিছু ইন্ডিকেশন পাওয়া যায়, কিন্তু স্থানীয় সরকার আর স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচনকে একভাবে ফেলা, ইন্ডিকেশনটা কি পাচ্ছেন? অনেক সময় মনে হয় যে হ্যাঁ, কিছু বিষয়ে আনস্যাটিসফ্যাকশন আছে, কিছু প্রশ্ন আছে, যে ম্যানিফেস্টোতে যে বিষয়গুলো নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ, সেগুলো সম্পূর্ণ তারা পুরোপুরি অর্জন করেনি, বা আমরা দেখছি না সেই দিকে ওনারা যাচ্ছেন। সেখান থেকে কিছু পরিবর্তন এসছে অনেকগুলো বিষয়, এবং আমি যদি তুলে ধরি সেই জায়গাগুলো, ওনাদের যে কমিটমেন্ট ছিল, আমরা সেই জায়গা থেকে অনেকভাবে সরে এসছেন ওনারা। তো সেইগুলোকে কিন্তু মানুষ বিশ্লেষণ করবে। আর গাজীপুর কিন্তু একটি ঢাকার পরে কিন্তু অনেক বড় একটা সিটি কর্পোরেশন। এখানে কিন্তু প্রায় 2000 গার্মেন্ট ওয়ার্কার্সরা কাজ করেন, তার মানে অনেক গার্মেন্ট ফ্যাক্টরি আছে। তো তার মানে এখানে কত লোক বাইরে থেকে আসছেন। আমরা কিন্তু এখনো পরিষ্কার ছবি পাচ্ছি না যে ওনারা সবাই কি এখানে ভোটার নাকি যার যার গ্রামে ভোটার। এই জায়গাগুলো কিন্তু কিছু আপনি কি মনে করছেন না যে সরকারের উদ্বিগ্ন হবার কোনো কারণ আছে? অবশ্যই আছে, সরকারেরও আছে, বিরোধী দলেরও আছে। আমি যে মেসেজটা দিতে চাই, জিতেছে এই একটি যেটাকে কেন্দ্র করে বা 5টি সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে যদি মনে করেন যে আমরা জাতীয় নির্বাচন জিতে যাব, আমার মনে হয় সেখানে ভুল হবে। এবং সরকারের জায়গা থেকেও ওনাদেরকে এখানে মেসেজ নিতে হবে। কিন্তু আরেকটি বিষয় আমরা কেউ বলছি না, সেটা হলো এখানে সরকারি একটা বা আওয়ামী লীগের এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। কেন এখানে ট্রাস্ট ডেফিসিট ছিল, বারবার বলা হচ্ছে যে আমরা নিরপেক্ষ ফেয়ার ফ্রি ইলেকশন চাই, হয়তো ওনারা দেখাতে চাচ্ছেন
বোঝাতে চাচ্ছেন যে আমরা থেকেও ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে। সো দিস কুড বি আ স্ট্র্যাটেজি। এখন এই স্ট্র্যাটেজিতে আসলে জাতীয় নির্বাচনের বেলায় প্রযোজ্য হবে কি না, সেটা একটা পুরোপুরি বড় হবে প্রশ্ন। কি না আমার কিন্তু প্রশ্ন। ধন্যবাদ ফারাক কবির আপনাকে। শাহজাহান খান, আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে দ্বিতীয় দুর্গের পতন হয়েছে, প্রথম দুর্গেরও কি পতন হবে কিনা? পতন এটা আল্লাহ রাব্বুল আলামিন আর জনগণ ছাড়া কেউ কারো পতন করতে পারে না। আমার মনে আছে যে কেয়ারটেকার সরকার যখন করেছিলেন ওনারা, যে ওনাদের ইয়াজউদ্দিন সাহেব, যে কেয়ারটেকার ফখরুদ্দিন, মঈনুদ্দিন এবং ইয়াজউদ্দিন 2 বছর ক্ষমতা চালাইলো, তখন কিন্তু একটা রাজনীতিতে একটা নতুন ধারণা সৃষ্টি করা হয়েছিল, -2 থিওরি। -2 থিওরির সময় আমি বলেছিলাম বিভিন্ন টকশোতে যে এক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাইনাস করতে পারে, আর জনগণ মাইনাস করতে পারে, আর কেউ মাইনাস করতে পারে না। সুতরাং পতন এইটা কিন্তু আমি এইভাবে মনে করি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষ কি বিবেচনা করবে নির্বাচনে। একদিকে জাতীয় নির্বাচনে প্রার্থীর বিষয়টা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ। স্থানীয় নির্বাচনে কিন্তু এলাকার বিষয়টা অনেক কিছু আছে। আমরা যে কথাটা বলেছি সেটা হলো যে দিন বদলের রাজনীতি। অবশ্যই দিন বদলের রাজনীতি, এটা কিন্তু 1 বছরের বিষয় নয় বা একটা টার্মের বিষয় নয়। এটা আমরা বলেছি 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা বাংলাদেশে আমরা উন্নীত করবো, মধ্য আয়ের একটি দেশ হিসেবে আমরা উন্নীত করব। আমরা বলেছি ডিজিটাল বাংলাদেশ। অবশ্যই ডিজিটাল বাংলাদেশের আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম সেটা পূর্ণ করেছি। যেখানে একসময় আমাদের নোমান সাহেব জানেন যে ওনারা যখন বিএনপি হিসেবে ক্ষমতায় ছিলেন 91 সালে, তখন কিন্তু দেখেছিলাম মোবাইল ফোন চালু হয়েছিল 1,25,000 টাকা মোবাইল ফোন। ডেভেলপমেন্ট ইস্যুগুলো তো ভিন্ন, সেটা ভিন্ন জিনিস। এখন শাহজাহান খান যে প্রশ্নটি, শেখ হাসিনা এসেই কিন্তু শাহজাহান খান এই মোবাইল যে প্রশ্নটি অনেক পুরনো কথা, এগুলো হয়েছে, কিন্তু আপনাদের প্রতিশ্রুতি ছিল, তার কেউ সন্দেহ করছে না। কিন্তু যে বাংলাদেশ আমাদের প্রতিশ্রুতি, সেটা সবাই বলছে, কিন্তু যেটা বলছি যে ডিজিটাল বাংলাদেশ আজকে মোবাইল ফোনে মানুষ সবকিছু পাচ্ছেন। আমি আপনাকে এই যে প্রশ্নটা করতে চাই, টাকা পাঠাতে পাচ্ছেন, আপনি রেজাল্ট পাচ্ছেন, আমার কথাটা যদি একটু শুনেন, যে কথাটা হচ্ছে, আমি একটু শেষ করি। না, আপনি খুব সংক্ষেপে, আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনারা প্রতিশ্রুতি ছিল সেটা কেউ অস্বীকার করছে না, ছিল কিছু কাজ আপনারা করেছেন সেটা অনেকে বলছেন, কিন্তু যে প্রশ্নটা অনেকেই করছেন যে সরকারের এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ মানুষ পছন্দ করছেন, আপনি দেখছেন যে অবশ্যই অধ্যত্বপূর্ণ আচরণ কেউ পছন্দ করবে না। সেটা কি মানুষ কেন, আপনার ঘরের লোকই কি পছন্দ করবে? আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে অধ্যত্বপূর্ণ আচরণ করেন, আপনার স্ত্রী কি আপনাকে পছন্দ করবে? কি বলেন? এমন মহিলা আছেন, তা তো করবে না কেউ। সুতরাং ঘরের মধ্যে যদি না করে তাহলে এটা সমাজের ক্ষেত্রে হবে। যদি আমি অধ্যত্বপূর্ণ আচরণ করি, সেই আচরণ জনগণ পছন্দ করবে না। সেই কারণেই তো আপনি দেখবেন ভবিষ্যতে, যেমন মনে করেন আপনি 54 সালের নির্বাচনের সময় একটা ধর্মীয় একটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে যদি নৌকায় ভোট দাও তাহলে তোমার বিবি তালাক হয়ে যাবে। আসলে আমার বাবাও তখন এমপি হয়েছিলেন, আমার মা কিন্তু তালাক হয় নাই, বঙ্গবন্ধুর ওয়াইফও তালাক হয় নাই, এবং যখন যারা ভোট দিয়েছিলেন তালাক হয় নাই। 71 সালে এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাবার চেষ্টা করেছিল, সেখানে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং এই যে ধর্মীয় যে অনুভূতিকে বা এটাকে ধর্মান্ধতার ভিত্তিতে যে আজকে যে কথাটা মানুষের মনে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে, এটাও পরিষ্কার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ নোমান, ফারাক কবির একটি কথা বলেছেন যে এই নির্বাচনগুলো হয়তো সরকারের একটা কৌশলও হতে পারে, সরকার দেখাতে চাইছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং হচ্ছে। ফারাক কবিরের বক্তব্যে আপাতত মনে হয় যে অর্থাৎ নিজের গলা কেটে অপরের যে যাত্রাভঙ্গ, এটা দাঁড়ায়। তো আমার মনে হয় আসলে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে খুব সহজ সরল ভাষায় সবাই একমত হবেন আমার সাথে, যে সেটা হচ্ছে যে এখন যে পরিস্থিতিতে মানুষ এই সরকারকে রিজেক্ট করেছে এবং যে ভোটটা তারা দিয়েছে, এই ভোটগুলো মান্নান অথবা আজমতুল্লাহ সাহেবকে দেয় নাই, তারা ভোট দিয়েছে যারা আমাদের 18 দলীয় জোটের পক্ষে, তাদের বাক্সে ভোট দিয়েছে প্রতিবাদের ভোট। ধন্যবাদ আব্দুল্লাহ। এখানে একটা কথা খুব মূল্যবান একজন বলেছেন যে আসলে এগুলো আমাদের শিক্ষণীয়। বলেছেন যে তোফায়েল আহমদ সাহেব বলেছেন যে প্রথম দুর্গ হচ্ছে গোপালগঞ্জ বা টঙ্গিপাড়া, দ্বিতীয় দুর্গ হচ্ছে গাজীপুর। এখন গাজীপুর তো গেছে, ওইটার কি অবস্থা হবে? তাই সেই প্রশ্নে আমি এটা বলতে চাই যে প্রথম দুর্গের পতন অবশ্যম্ভাবী,
এবং এই দুর্গের পতন হলে তো সারা দেশের একটা পরিবর্তন। ভুল বলছেন, তোফায়েল ভাই সঠিক বলে নাই। ওইটা হলো গোপালগঞ্জ প্রথম দুর্গ, দ্বিতীয় দুর্গ। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি, দ্বিতীয় দুর্গের পতন হয়েছে। উনি বলতে চাচ্ছেন প্রথম দুর্গের কখন পতন হবে। কাজেই প্রথম দুর্গের পতনের পরে তো আর কোনো দুর্গ থাকে না, ধন্যবাদ, এবং আব্দুল থাকবে আলম। বলে আমার মনে হচ্ছে না। শফিউল আলম মনে ভাইয়া, হচ্ছে না। আপনি খুবই আর সংক্ষেপে এবার দিয়ে- একটা কৌশলী ভূমিকা ভোটাররা পালন করেছে, সেজন্য ভোটারদের একটু ধন্যবাদ জানাতে আপনি চাই। এই প্রসঙ্গে পরে আসবো আব্দুল্লাহ নোমান, আরো প্রশ্ন আছে। আর শফিউল আলম ভাইয়া। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই যে আমরা যদি মনে করি যে আওয়ামী লীগের ধস নেমে গেছে বা সবকিছু শেষ, এটা বোধহয় একটা ভুল ধারণা হবে। কারণ শিক্ষক হিসাবে আমি যেটা বুঝি যে ফাইনাল পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষাটা হয়, আওয়ামী লীগ সে টেস্ট পরীক্ষাটাই খারাপ করেছে, ফাইনালে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আছে। তো এইখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, সেটাতে আমি আসবো, সেটাতে না সেটা তো আওয়ামী লীগ তার স্ট্র্যাটেজি নির্ধারণ করবে। আমি তো আওয়ামী লীগের স্ট্র্যাটেজিস্ট না। আমি একটু শেষ করি। সেটা হলো যে যেই জিনিসটা আমরা এখানে মিস করছি, যে আওয়ামী লীগ বিএনপির বিতর্কের মধ্যে না ঢুকে নিরপেক্ষভাবে যে কথাটা বলা যায় যে আমাদের রাজনীতিতে, আমাদের গণতন্ত্রায়নে কিন্তু একটা নতুন অধ্যায় সূচিত হয়েছে। সেটা হচ্ছে যে আজকে দেখেন যে ইলেকশন কমিশন যে স্বাধীন হয়েছে, আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়েছে, কতগুলো নিরপেক্ষ নির্বাচন হয়ে গেল। ধন্যবাদ আপনাকে শফিউল আলম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এই বিষয়ে আপনারা যদি আরো বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন আমরা একটি ছোট্ট বিরতি নেব, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে পরের প্রশ্ন করবেন সৈয়দ মোহাম্মদ সিরাজুল আরেফিন। আমার প্রশ্ন হচ্ছে, মহাজোটে জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করার কারণেই কি আওয়ামী লীগকে একের পর এক নির্বাচনী পরাজয়ের স্বাদ নিতে হচ্ছে? আপনার কি মনে হয়? আমার কাছে তো এটার কিছুটা মনে হয় যে অবশ্যই আওয়ামী লীগ এই যে মহাজোট যে তৈরি করেছিল জাতীয় পার্টির সাথে, জাতীয় পার্টিকে তার সঠিক মূল্যায়ন করা হয়নি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবারও শুরু করতে চাই শাহজাহান খান আপনাকে দিয়ে। মহাজোট একটা লক্ষ্য নিয়ে, একটা নির্বাচনের ইশতেহার নিয়ে তারা যাত্রা শুরু করেছিল, এবং সেখানে মহাজোটকে অবমূল্যায়নের প্রশ্নই আসে না। কারণ এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে মহাজোট যদি অবমূল্যায়িত হতো তাহলে মহাজোটের একজন যিনি মন্ত্রী আছেন, মহাজোটের জাতীয় পার্টির একজন মন্ত্রীও আছেন। সুতরাং জাতীয় পার্টিকে আমরা অবমূল্যায়ন করতে পারি না। এবং অবমূল্যায়ন এটাও একটা রাজনৈতিক কৌশল বলতে পারেন। অবমূল্যায়ন যদি হতো তাহলে তো জাতীয় পার্টি মানে আনুষ্ঠানিকভাবে, কেন্দ্রীয়ভাবে তারা যে সমর্থন আজমতুল্লাহর পক্ষে দিয়েছিল, এটা কিন্তু দেওয়ার কথা ছিল। সেটা অনেক নাটকীয়তার পরে দিয়েছেন, অনেকে বলছে চাপে পড়ে দিয়েছেন। বলেছি রাজনৈতিক কিছু কৌশল আছে, যে কৌশলগুলো সকলেই কিন্তু এটা অনুধাবন করেন। এবং একইভাবে যেমন আমরা যদি মনে করি যে আগামী নির্বাচনে আমরা মহাজোটকে, সেখানে জাতীয় পার্টি আছে, তাদের অমূল্যায়ন করবো কিনা, প্রশ্নই আসে না। তাদের মূল্যায়ন যথারীতি। এরশাদ সাহেব তো বলছেন যে তিনি কিছুই পাননি, তার সঙ্গে অনেক কথা দিয়ে কথা রাখা হয়নি, সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না, এবং আওয়ামী লীগ অনেক কথাই বলেছিল, কিছুই রাখেনি তার সঙ্গে কোনো কথা। আমার মনে হয় না, কারণ এটা যদিও অবমূল্যায়ন হয়েছে এটা উনি মনে করেন, তাহলে অবশ্যই সেটা নিয়ে আলোচনা। আর আমি তো আর কেন্দ্রীয়ভাবে এই কথাগুলো বলতে পারবো না, এটা উচ্চ পর্যায়ের যে আলোচনাটা হয়ে থাকে সেগুলো আমাদের জানারও কথা নয়। তবে আমি যেটা মনে করি সেটা অন্তত জাতীয় পার্টিকে নিয়ে মাঝে মাঝে বৈঠক করা বা তাদের কথাবার্তা শোনা, সেগুলো তো পার্টি করেছে এবং সরকারও করেছে। এই যে এরশাদ সাহেব বলছেন যখন তখন তিনি মহাজোট থেকে বের হয়ে যেতে পারেন, কি মনে করেন এতে? আমার মনে হয় না, এটা রাজনৈতিক কৌশল হিসেবে মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ নোমান। এখানে এরশাদ সাহেবের প্রসঙ্গে এসছে, আমি জাতীয় পার্টিকে আলোচনা করতে চাই না বেশি। জাতীয় পার্টিকে শুধু এইটুকু বলতে চাই যে হুসাইন মাহমুদ এরশাদ সাহেব গত কয়দিন আগে তিনি একটা তার যুব ছাত্র ফ্রন্টের সভায় বোধহয় বক্তব্য রেখেছিলেন। এত আবেগপ্রবণ উচ্ছ্বাস ছিল যে বলছিল যে আমার রক্তক্ষরণ হচ্ছে। এই সরকারের যে আওয়ামী লীগ যা কিছু তাকে ওয়াদা দিয়েছিল
সবগুলো বরখেলাপ করেছে। কাজে এটা আসলে এই মহাজোটের আভ্যন্তরীণ ব্যাপার এবং আওয়ামী লীগের ব্যাপার, তারা কি রক্ষা করেছে করে নাই। যে প্রশ্নটা আমরা উঠেছে যে শুধু জাতীয় পার্টিকে এটা অবমূল্যায়ন বলতে করা চাই। হচ্ছে বলেই কি এই এবং ধরনের পরাজয়? এটা জাতীয় পার্টিকে অবমূল্যায়নটা এটা মানে দৃশ্যমান, এটা অদৃশ্যমান কিছু না। পরাজয়গুলো কি সেজন্যই হচ্ছে? এবং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে জাতীয় পার্টিকে অবমূল্যায়নের কারণে তাদের এই ধস নামছে, এটা মনে করি না। ধস নামছে প্রধানত আওয়ামী লীগের নিজস্ব কারণে। এবং স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, যে স্ট্র্যাটেজি তো আসলে সিক্রেট কিছু না। একটা দলের বা যে কোনো কারণের একটা রণনীতি, রণকৌশল থাকে, কিন্তু এটা অনেকে বলছেন যে জাতীয় পার্টি যেহেতু মহাজোটে অবমূল্যায়ন হচ্ছে এমন কথা অনেকে বলছেন, সেই সুযোগটা এখন বিএনপিও নিতে পারে আগামী নির্বাচনে। বিএনপি কি সেই সুযোগ নেবে জাতীয় পার্টিকে মূল্যায়ন করে? জাতীয় পার্টিকে মূল্যায়ন করার, অবমূল্যায়ন করার ব্যাপারটা বিএনপির সাথে এখনো আসছে না। সেই কৌশল যদি ইলেকশন অ্যালায়েন্সের ব্যাপার থাকে, সে অ্যালায়েন্সে কী ধরনের রাজনীতিতে মেরুকরণ হবে তার উপরে নির্ভর করবে সম্পর্ক। এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলা যায় না। ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে একজন হাত তুলেছেন, এই বিষয়ে দর্শকদের আবার ফিরে আসার চেষ্টা করবো আপনার কাছে। ইলেকশন কমিশন সম্পর্কে একটু আলোচনা হয়েছে। হ্যাঁ, আমি আসবো আবার। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা। দেখি দর্শকরা মতামত দিতে চাচ্ছেন। পেছনের সারিতে একজন। আমি এক বাক্যে বলবো যে কোনো কিছুই 100 যে এইটার কারণেই পরাজয় হয়েছে তা না, সবকিছুই সম্পৃক্ততা আছে। তবে আমি খুব দুইজন আমাদের বিজ্ঞ রাজনীতিবিদকে অনুরোধ করব, কোট করতে বলবো তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একটা গুরুত্ব কথা বলছে যে দিন বদলের রাজনীতির একটা কথা ছিল আমাদের, তাই দিন বদলের রাজনীতিতে একটু হইলেও আমাদের মনে হয় ফলো করা উচিত, যেটা আর একটু গুরুত্ব দিলে ভালো হইতো সরকারের জন্য। তৃতীয় সারিতে আপনি। আমার মনে হয় যে এরশাদ সাহেব যেভাবে এক এক সময় এক একভাবে কথা বলে, তা আমার কাছে মনে হয় না যে এরশাদ সাহেবের বিষয়টা জনগণের মাঝে অত গুরুত্বপূর্ণ। মেইন বিষয়টা হলো যে আমাদের রাজনীতিবিদদের বিভিন্ন তাদের যে কালচারটা, এই কালচারটার জন্যই আমাদের জনগণের মাঝে যে একটা যে বলবো যে ধসের কথা, যে জনগণ যে মানে বিরক্ত, আমাদের দুই দলের প্রতি জনগণ বিরক্ত, এবং এই কালচার থেকে আমার মনে হয় যে দুই দলকে বেরোয় আসতে পারবে, আসতে হবে। আরেকটু আমি কথা বলবো। অসংখ্য ধন্যবাদ, আমি অত সময় দিতে পারবো না। অনেকে হাত তুলছেন, পেছনে আরেকজন আপনি। আসসালামু আলাইকুম। আমি মনে করছি জাতীয় পার্টিকে অবমূল্যায়নের জন্য দোষ নামেনি, দোষ নামেছে সরকারের কৃতকর্মের জন্য। বিশেষ করে বাংলাদেশে যে হেফাজতুল ইসলামের সাথে যে তাদের সাথে যে লুকোচুরি খেলা হচ্ছে, একদিকে তাদেরকে ফ্ল্যাশ আউট করছে, যেমন আমরা আবর্জনা সরাই, আবার ঠিক গাজীপুর নির্বাচনের আগে আমরা দেখলাম কি সেখানে প্রতিনিধি পাঠানো হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালককে পাঠানো হচ্ছে। এই হেফাজতের যে একটা জনসমর্থন তৃণমূল পর্যায়ে আছে, তাদেরকে অবমূল্যায়ন করার কারণেই তাদের পরাজয় হয়েছে। ধন্যবাদ আপনাকে। ডান পাশে। আমি বলতেছি যে মানুষ এখন সুযোগ খুঁজতেছে। এই সরকারের দুর্নীতি এবং অপশাসন এতই হয়েছে যে মানে এটা আমি মনে করি যে গতকালকে একটা নির্বাচন হয়নি, 4 জায়গায় 4টা নির্বাচন হয়েছে, সিলেট এবং গোপালদি এবং নোয়াখালী এবং গাজীপুর, একই সাথে বরাডুবি 4 জায়গায় হয়েছে। এটা মানুষ সরকারকে বুঝে দিচ্ছে, সুযোগ পেলে সরকারকে মহাদশের মানে আক্রমণ করছে একমাত্র দুর্নীতির কারণে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। শফিউল আলম ভূঁইয়া। আমরা জাতীয় পার্টি ফ্যাক্টর নিয়ে আলাপ করছি, আমি জাতীয় পার্টির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আমরা যদি অবজেক্টিভলি দেখি যে জাতীয় পার্টির ভোট কিন্তু খুব বেশি না ভোটের রাজনীতিতে, তো সেক্ষেত্রে জাতীয় পার্টি খুব বড় ফ্যাক্টর নয়। আমরা যদি গাজীপুরের নির্বাচনের দিকে তাকাই তাহলে দেখব যে সেখানে কিন্তু জাতীয় পার্টি অনেকটা দ্বিধাবিভক্ত ছিল। জাতীয় পার্টির কিছু নেতাকর্মী বিএনপির প্রার্থীর সাথে কাজ করেছেন, কিছু নেতাকর্মী আওয়ামী লীগের প্রার্থীর সাথে কাজ করেছেন। তো শরিক দলগুলো যেটা হয়, একটা জোট যখন থাকে সেখানে জোটের বিভিন্ন শরিকরা ওই জোট থেকে তাদের মতো করে সুবিধা পাওয়ার জন্য নানা রকম কৌশল অবলম্বন করেন। সেইটা গত 4.5 বছরে কিন্তু আমরা এরশাদ সাহেবকে এবং জাতীয় পার্টিকে সেই কৌশলটা নানা সময়ে অবলম্বন করতে দেখেছি। এবং এখনও কিন্তু আমি যতটুকু যে জাতীয় পার্টির একজন মন্ত্রী কিন্তু ক্যাবিনেটে এখনও আছেন, জিএম কাদের সাহেব। তো উনি যদি জোট ছেড়ে চলে যেতেন তাহলে তো জিএম কাদের সাহেবের পদত্যাগ করে চলে যাওয়ার কথা। তা আমার মনে হয় যে এটা হচ্ছে একটা বার্গেনিং কৌশল, যে
মহাজোট থেকে কতটুকু বা আওয়ামী লীগ থেকে কতটুকু সুবিধা পাওয়া যায় সেই বিষয়গুলো। সরকারের কি জাতীয় পার্টিকে আরো বেশি মূল্যায়ন করা উচিত জোটে, আপনার কি মনে হয়? একজন যে সেই প্রশ্ন তুলেছেন। এই মূল্যায়ন শব্দটা না বলে আমি বলবো যে তারা তো পার্টনার্স, তাই না? যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেইটা তারা আলাপ আলোচনা করে ঠিক করে নিতে পারেন। এটা তো তারা যখন আওয়ামী লীগ যখন তার স্ট্র্যাটেজি ঠিক করবে সে দেখবে যে জাতীয় পার্টির স্ট্রেংথটা কতটুকু। এবং আমরা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি আমরা দেখেছি যে জাতীয় পার্টির স্ট্রেংথটা মূলত হচ্ছে নর্থ বেঙ্গলে, রংপুর, দিনাজপুর, এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে সেই অঞ্চলেও কিন্তু জাতীয় পার্টি এবং এর সাথে জনপ্রিয়তায় কিছুটা কমতি আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছি। তো সেই ফ্যাক্টরগুলোকে হিসেব নিকেশ করে তারপরে আওয়ামী লীগ তার শরিক জাতীয় পার্টির সাথে কতটুকু ছাড় দিবে সেটা আওয়ামী লীগ। ধন্যবাদ শফিউল আলম ভূঁইয়া। ফারাক কবির। আসলে আমরা সেই ভোট রাজনীতির মধ্যেই আটকে আছি। কেন ইডিওলজিক্যালি তো এই জাতীয় পার্টি যখন 90-তে পাওয়ারে ছিল, আমরা যারা স্টুডেন্ট ছিলাম, তারপরে অন্যান্য সিভিল সোসাইটি সবাই মিলে আন্দোলন করে কিন্তু গণতন্ত্রে ফিরে আনার যে আন্দোলন তার সঙ্গে আমরা সংযুক্ত ছিলাম। 90-তে উনি রিজাইন করেছেন। তো এখন যদি ভোট রাজনীতি নিয়ে আলোচনা করতে হয় তাহলে ওনাদের জাতীয় পার্টির ব্যাংকে, যেটা আমার আগের বক্তা বলেছেন, খুব বেশি যে ভোট আছে না, আনডিসাইডেড যে ভোটাররা থাকেন তারা হয়তো এই পার্টি সেই পার্টিতে যেতে পারে, যারা আনডিসাইডেড। আর যারা অলরেডি লয়াল টু ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ সেখানে খুব একটা প্রভাব ফেলে না। প্রভাবটা আসলে ফেলে পারফরমেন্স। যেই যে ওনারা যে ওয়াদা করেছিলেন, যেই জায়গায় যে কোনো পার্টি যখন নির্বাচনে জিতে আসেন তখন তাদের ম্যানিফেস্টো, তাদের পারফরমেন্স, তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আসলে ঠিক করে রাখতে পারছে কিনা, আমি অ্যাজ এ নাগরিক সিকিউরড কিনা, নারী হিসাবে আমি চলতে পারছি কিনা, আমার সন্তানকে স্কুলে পাঠাতে পারছি কিনা, আমার ইকোনমিক কন্ডিশন, আপনি 5বার 7বার যদি ইলেকট্রিসিটির দাম বাড়ান, আমার যদি খাদ্য পণ্যের দাম বেড়ে যায়, আমার জীবন সিকিউরিটি না থাকে, এইগুলো কিন্তু পারফরম্যান্স ফ্যাক্টর। জাতীয় পার্টি ফ্যাক্টর নয় রাজনীতিতে না, এটা কোনো মানে ইটস নট আ ব্ল্যাক এন্ড হোয়াইট, ইটস নট ইয়েস এন্ড নো। ওই যে বললাম আনডিসাইডেড যদি কেউ থাকে সেখানে হয়তো ফ্যাক্টর হতে পারে। আর এখানে জাতীয় পার্টি একটা জাতীয় পার্টিকে নিয়ে, হ্যাঁ, কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে টানা হেঁচড়া চলছে যেমন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এটা তাহলে কেন? বিকজ অ্যাজ এ কোয়ালিশন মেম্বার আমি যদি ওয়াক আউট করি, আমি তো কিছু ভোট নিয়ে ওয়াক আউট করবো অ্যাজ এ কোয়ালিশন মেম্বার, এইটা তো আমার বার্গেনিং চিপ থাকবে, এটা বার্গেনিং চিপ থাকবে। এবং এরপরেও যদি কোনো কোয়ালিশন সরকার আসে, ইটস অলওয়েজ আ বার্গেনিং চিপ। এটা বাংলাদেশ বলে না, পৃথিবীর সব জায়গায় পারফরমেন্সের উপরে কোনো কথা নাই। যেটা আমাদের যেই সরকার নির্বাচিত হয়ে আসবেন আলটিমেটলি তাদের পারফরমেন্স। এবং যখনই নির্বাচিত হওয়ার পরে যখন ওনারা ভুলে যান যে আমাদের সঙ্গে ওনারা কি কন্ট্রাক্ট করেছিলেন, আমাদেরকে কিন্তু ওয়াদা করেছিলেন, আমাদেরকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা এই জিনিসগুলো করব, ওখান থেকে বিচ্ছিত হলে সরে হচ্ছে না বলেই আমরা দেখতে পাচ্ছি অন্য ধরনের রেজাল্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা দর্শকদের এখানে আরেকবার মনে করিয়ে দেই, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন ছোট্ট আরেকটি বিরতি নেব, আশা করি আমাদের সাথেই থাকছেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে পরের প্রশ্ন করবেন রূপু আক্তার। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, পঙ্গু লিমন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠন করার মাধ্যমে কি রাষ্ট্র তার প্রতি নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে? লিমন ইস্যু সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছে, তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অস্ত্র মামলায়। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আমি শুরুটা করতে চাই শফিউল আলম ভূঁইয়া আপনাকে দিয়ে, যে লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন মামলা এগিয়ে নেওয়া রাষ্ট্র কি আসলে নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে? আমি বলবো যে এই যে লিমন ইস্যুটাকে কেন্দ্র করে লিমনকে যেভাবে ডিল করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এবং রাষ্ট্রের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, এটা আমাকে আহত করেছে। যে আমি তো মনে করি যে আমাদের দেশে অনেক ইস্যু আছে, তো লিমনের বিষয়টাকে আরেকটু মানবিকভাবে ডিল করা যেত। যে এখনও আমি মনে করি যে লিমনের বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং বিশেষ করে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তার সাথে কিছুটা বাড়াবাড়ি করেছে বলে আমি র্যাবের কথা বলছি, তারা একটু বাড়াবাড়ি করেছে। তা আমি তো মনে করি যে এখনো লিমনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটা এটা উদ্র করে নেওয়া উচিত এবং এটার একটা ভালো সমাধান দরকার।
কারণ হচ্ছে যে রাষ্ট্রকে আরো অনেক বেশি সহনশীল হতে হবে এই সমস্ত ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। ফারা কবির। উনি বলছেন কনসিডারেট হওয়ার, আমি তো বলবো ডিউ প্রসেস অফ লই হচ্ছে না এখানে। যেভাবে এই কেসটাকে ডিল করা হচ্ছে এখানে তো একটা মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ডিউ প্রসেস অফ লর প্রশ্ন আছে, এবং এখানে এমন ভাবে এই পুরো কেসটাকে অ্যাড্রেস করা হয়েছে, ডিল করা হয়েছে, এটা নিয়ে কাজ যেটা চলছে, এটাতে আমাদের অবশ্যই প্রশ্ন থাকবে যে মানুষের মানবাধিকার এই দেশের প্রশ্ন থাকবে এবং ডিউ প্রসেস অফ লর এখানে সমস্যা। মানবাধিকার রক্ষার জন্য একটি মানবাধিকার কমিশন আছে, সরকারের সেখানে ওভারসাইট আছে, এগুলো কি সব ঠিকঠাক মতো কাজ করছে আপনার কি মনে হয়? আমি তো মনে করি না, আমি মনে করি এখানে সমস্যা আছে। কোথায় মানবাধিকার কমিশন? আমি তো বলবো যে মানবাধিকার কমিশনকে যেভাবে আমরা ভেবেছিলাম, চেয়েছিলাম, সেই ধরনের আমরা ওনাদের পারফরমেন্স দেখছি না, এবং এই বিষয়ে তো নয়। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত কি। দ্বিতীয় সারিতে আপনি। আমরা জানি মানবাধিকার কমিশন চেয়ারম্যান লিমন বাড়িতে গিয়েছিলেন মধ্যস্থতার জন্য এবং তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কি তার দালালির পুরস্কার? এটা তিনি অবশ্য অস্বীকার করেছেন তিনি কোনো মধ্যস্থতা করেননি। হ্যাঁ, এবং লিমনের বিষয়টা নিয়ে তিনি দাবি করছেন যে মানবাধিকার কমিশনের যে ভূমিকা রাখা দরকার সেই কথা তিনি বলছেন। ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে আপনি। লিমন ইস্যুটা এমনই একটা ইস্যু যেটা মানবতার খুবই দাবি রাখে। আমি সরকার পক্ষে যারা আছেন, আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে, তাদের কাছে আমার প্রশ্ন, এবং যে আমাদের এখানে আব্দুল নোমান আপনি মন্তব্য করবেন। আমার কাছে এই মন্তব্যটা হলো এরকম যে এটা অত্যন্ত জঘন্য পর্যায়ে সরকারের দৃষ্টিভঙ্গি লিমন ইস্যুতে নেতিবাচক প্রভাব ফেলেছে, যেটা জনগণ প্রচণ্ডভাবে, মানবাধিকারের যারা কর্মীরা আছে তারা প্রচণ্ডভাবে প্রত্যাখ্যান করেছে সরকারের এই নেতিবাচক ভূমিকা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে খুবই সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম। সৌভাগ্য হয়েছে আমার এইভাবে লিমন সম্পর্কে কথা বলতে, কারণ লিমনের বাড়ি আর আমার বাড়ি 1 কিলোমিটার দূরত্ব। যে ফ্যামিলিটা একটা দরিদ্র সীমারেখার একদম নিম্নতম অবস্থানে, এবং যে ছেলেটা সকালে খেলে দুপুরে কি খাবে এই চিন্তা ফেলে সে বই পড়ে, কিরে লিমন বই পড়ছো দেখে একটু পেট ভরে কিনা, তাকে নিয়ে যে স্ট্যান্ডবাজি, তাকে নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড, যাকে কলম এবং বই খাতা কিনে দিতে আমি আমার বন্ধুবান্ধব নিয়ে উদ্যত হয়েছি, সরকারকে ধন্যবাদ। পুরস্কারও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পাশে, ডান পাশে। সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার কান্না আসে লিমনের খবরটা যখন আমি পড়ি, যে এমনিতেই তার জীবনটা হেল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। এরকম একটা ছেলেকে, এই বয়সের একটা ছেলেকে তার সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হয়েছে। তার উপরে যে অমানবিক অত্যাচার করা হচ্ছে, এর জন্য সরকারের ভূমিকা, আমি সরকারের প্রতিনিধি এখানে আছেন, ওনার কাছে জানতে চাই যে সরকার নীরব কেন? ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো শাহজাহান খান, আপনি উত্তর দেবেন। তার আগে আব্দুল্লাহ নোমান, লিমন ইস্যুতে যে কথা হচ্ছে, রাষ্ট্র আসলে অনেক নিষ্ঠুর হয়ে গেছে কিনা? লিমন ইস্যুটা সম্পর্কিত সারা জাতি কনসার্ন, এবং এটা যেটা ডিউ প্রসেস অফ লতে তার যে বিচার বা অন্যান্য কিছু সেগুলো আমরা দেখছি না। তো গভর্নমেন্ট এজেন্সিস লিমনের বিরুদ্ধে এখন দাঁড়িয়েছে, অর্থাৎ সরকার দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে মানবাধিকার সংস্থা যে বক্তব্য আগে পূর্বে রেখেছিল সেখান থেকে তার সুরটা একটু নরম মনে হচ্ছে। মানবাধিকার কমিশনের কথা বলছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, এবং এটা মানবিক ব্যাপার, তার উপরে নির্যাতন হচ্ছে বলে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে, এবং এ ব্যাপারে সরকার অত নিষ্ঠুর না হয়ে তার প্রতি যে সঠিক যে বিচার সেটা হওয়া উচিত। এবং এই লিমন তো শুধু না, আসলে যেমন ইলিয়াস আলী গুম হয়ে গেছে, এই ধরনের আরও অনেক গুম হচ্ছে, খুন হচ্ছে, এগুলো চলছে। লিমন সেই জায়গা থেকে বাদ পড়ছে না আর কি, সরকারের রোশানল থেকে। ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ নোমান। শাহজাহান খান, আপনার কাছে অনেক প্রশ্ন। এটা আসলে একটা সাবজুডিস ম্যাটার, আমার পক্ষে এইটা ওইভাবে কথা বলা অনুচিত। তবুও যে বিষয়টা আমি বলতে চাই
সেটা হলো যে অবশ্যই যে এই ধরনের যদি নিরাপদ একজন ব্যক্তিকে এইভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়, সেটা নিঃসন্দেহে এটা মানুষের মনে আঘাত করবেই। তো আমি সম্পূর্ণ বিষয়টা জানি না বলে আমি একটু বলতে চাই আপনাদের যে ব্যাপারটা নিয়ে আমাদের উচিত, সরকারের পক্ষ থেকে উচিত সম্পূর্ণ ঘটনাটা জনসমক্ষে তুলে ধরা। কারণ লিমন ভালো কি মন্দ এই বিষয়টা কিন্তু আমি এখানে বলতে পারবো না। তবে একটা বিষয় হলো যে সকলেরই মানবিক কারণে হোক, আমার গণতান্ত্রিক অধিকার হোক, মৌলিক অধিকার হোক, আমার সাংবিধানিক অধিকার হোক, আমার কথা বলার সুযোগটা থাকবে। সেই ক্ষেত্রে লিমনের ব্যাপারটা আমি মনে করি অবশ্যই এটা জনসমক্ষে তুলে ধরা দরকার। এবং তার এলাকারই এক ছেলে যেভাবে বলল, আমি এটুকু বলতে চাই, ভালো মন্দ বিবেচনা কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো আছে তারাই কিন্তু তদন্ত করে বের করে, এবং সেই দিক থেকে লিমনের ব্যাপারটা তারাই তদন্ত করছে। কোনো উদ্দেশ্য লিমনের সঙ্গে সরকারের কোনো কিন্তু বিরোধ নেই, বা সরকারের কোনো সংস্থার সঙ্গে কোনো বিরোধ আছে কিনা আমি জানি না। তবে যেটাই হোক এটাকে অবশ্যই প্রকৃত ঘটনাটাকে জনসমক্ষে তুলে ধরা। সংস্থার সাথে বিরোধ আর সরকারের সাথে বিরোধ একই কথা, এখানে তো বিচ্ছিন্ন করে দেখা যাবে না। করেছিলেন আপনারা, এই র‍্যাব তো আওয়ামী লীগের সৃষ্টি না, আপনাদের সৃষ্টি। আমি এখানে একটু অ্যাড করতে চাই। আসলে মনে হয় যে লিমনের সাথে ওই সংস্থাটির কোনো বিরোধ নেই, সরকারের কোনো বিরোধ নেই। আমার মনে হয়েছে ওই সংস্থার ভিতরে কোনো ব্যক্তির সাথে লিমনের বিরোধ আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ। দেখি সামনের সারিতে আপনি। এবং লিমনকে যারা গুলি করে পা বিচ্ছিন্ন করেছে তারা হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে পাল্টা অবস্থান নিয়ে তাকে শাস্তি দিচ্ছে যে সেই দোষী। না হলে তো এটার বিচার হবে যে তার পা যে নিয়ে গেল, গুলি করলো। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত আবার নেই। আমি মীনাক্ষী হালদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমি মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর কাছে বলতে চাই, লিমনের সাথে যেটা করা হচ্ছে এটা আগামী নির্বাচনে ইয়ং জেনারেশন যে ভোটটা দিবে এই ভোটটা অনেকটা প্রভাবিত হবে। কারণ লিমন একজন নিরপরাধ ব্যক্তি, মানবাধিকার সেখানে কাজ করছে না, এবং রাষ্ট্রপতি যেখানে অনেক বড় বড় অপরাধীকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদান করতে পারে সেখানে নিরপরাধ একজন জনগণ, একজন নাগরিক তাকে ক্ষমা করতে পারছে না। এটা আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসছি আপনার কাছে, আবার মাঝখানে আপনি। না, আপনার পাশে নারী যিনি দাঁড়িয়েছেন। আমার যেটা মনে হয় লিমনের সঙ্গে যেটা ঘটেছে এবং যেটা ঘটছে এটা সরকার যে প্রচণ্ডভাবে রোশানলের পরিচয় দিচ্ছে এটা তারই প্রতীয়মান। শুধু লিমন না, লিমন ছাড়াও এমন অনেক আছে যেটা মিডিয়াতে উঠে আসছে না, যার সঙ্গে সরকার এবং সরকারি বিভিন্ন এজেন্সি এরকম আচরণ করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফারাহ কবির, না, আমি আমার সামনে যিনি বললেন যে এখানে আমাদের এই প্রজন্মের ভোটারদের প্রভাবিত করবে, আমার মনে হয় যে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত সব পলিটিক্যাল পার্টির। কিন্তু উনি আবার পাশাপাশি বলেছেন যে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা করে দেওয়া মানে তাহলে কি আমরা মেনে নিচ্ছি যে লিমন নিরপরাধ কিনা, অপরাধী নিরপরাধ কিনা? আমার কাছে সেটা মনে হয় যে ক্ষমার আগে আসলে এই দেশে আমাদের এই ইনস্টিটিউশনগুলো আমাদেরকে ডিউ প্রসেস অফ লর মধ্যে দিয়ে নিতে হবে। ক্ষমা তো তখনই হবে যখন সে অপরাধী স্ট্যাবলিশড হবে। আমরা তো স্ট্যাবলিশ করার আগেই তার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। না, আমি তো প্রশ্ন উত্তর দেব না, ওনারা প্রশ্ন করছেন, আপনি উত্তর দেন। যে কথাটা বললেন যে কে নির্ধারণ করবে লিমন অপরাধী না নিরপরাধ, এটা আমার এক বোন যেমন বললো সে একজন নিরপরাধ, এই কথাটা কি আমরা নিশ্চিত করে বলতে পারবো যে সে অপরাধী, অথবা নিশ্চিত করে কি বলতে পারবো? এইটাই হলো তদন্ত, কিন্তু স্বচ্ছ তদন্ত করে, সেই তদন্ত কাজ চলছে। যখন এটা নিশ্চিত হবে সে অপরাধী অথবা নিরপরাধ, এই পর্যন্ত আমরা কেউ তদন্ত করবো না। এই পর্যন্ত যত তদন্ত হয়েছে তারা তদন্ত করবে, যত পত্র-পত্রিকায় লেখা হয়েছে তাতে এইটুকু জনগণের পারসেপশন যে লিমন নিরপরাধ, এটাকে মনে হচ্ছে। এখন প্রশ্নটা হলো যে আমিও কিন্তু বলতে চাই না যে সে অপরাধী, এই কথা কিন্তু আমিও বলতে চাই, কিন্তু আমি যেটা মনে করি যে লিমনের বিষয়টা নিয়ে আমাদের সরকারি মহলেও এমন কোনো ইয়ে নেই যে তার বিরুদ্ধে অপরাধ হিসাবে চিহ্নিতই করতে হবে। ধন্যবাদ শাহজাহান। সুতরাং এই ব্যাপারে আমরা নিশ্চয় চিহ্নিত হয়ে করে ফেলছে সরকারের পক্ষ থেকে, তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে
তাকে কিন্তু অপরাধী করে ফেলেছে। ধন্যবাদ আব্দুল্লাহ আল নোমান। বিচার হবে কোর্টে, আমাদের কোর্ট হাতে নির্ধারণ সময় করবে। শেষ হয়ে এসেছে। আপনাদের চারজনকে, প্যানেলে যারা আছেন চারজনকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা প্রশ্ন করেছেন কিংবা মতামত দিয়েছেন আপনাদেরকেও। আর একই সাথে দুঃখ প্রকাশ করছি যারা সুযোগ পাননি আজকে কিংবা সুযোগ দিতে পারেনি তাদের কাছে। আর ধন্যবাদ রইল বিয়াম ফাউন্ডেশন এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।